থাকে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে কিনা এটা তো মনে নাই। আর হচ্ছে থাকবে, শর্ট কোশ্চেন থাকবে। শর্ট কোশ্চেন বলতে মানে গত ইয়াতে তোমরা যেরকম দিছো যে শর্ট অ্যান্সার হইছে এরকম কোশ্চেন থাকবে, ক্রিটিক্যাল টাইপের। স্যার দেখা যাক আমাদের তো এটা। তাহলে ওই যে কুইজের মতোই পরীক্ষা হবে, যে দিয়ে দিবে ফাইল, তারপর যেভাবে কুইজ দিচ্ছে এরকম ভাবি তো? হ্যাঁ, 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 হ্যাঁ। তো এখানে কিছু স্যার ওই জিনিস যে হয়তো বা অ্যাড হইতে পারে, যেমন হচ্ছে স্ক্রিন লক হয়ে যাবে। এই ধরনের কিছু ফিচার্স হয়তো বা অ্যাড করতে পারে, যে যেটাতে হচ্ছে তোমার মানে পরীক্ষাটা যখন তুমি শুরু করবে তখন আর হচ্ছে তুমি এখানে কপি পেস্টের যাতে না করতে পারো, এরকম কিছু টেকনিক এখনো শিওর না আর কি। এগুলা প্রপোজাল আছে, এক্সাম কমিটি ডিসিশন এখনো নেয় নাই। সো ডিসিশন নিলে তারপর জানা যাবে আসলে কিরকম হবে। বাট কয়েকটা অনেকগুলো প্রপোজাল ছিল, ওইগুলা দেখা যাক, ফাইনালাইজ হয় না আর কি। স্যার আমাদের টাইমটাও তো তাহলে বাড়ায় দিতে হবে যদি শর্ট কোশ্চেন থাকে। না, ওইরকম টাইম মানে কোশ্চেন প্যাটার্ন প্লাস হচ্ছে টাইম সবকিছু মাথায় রেখেই টাইমটা দেওয়া হবে আর কি। এখনো টাইম ডিসাইড করা হয় না, কারণ হচ্ছে ইউনিভার্সিটি মনে হয় 2 ঘন্টার পরীক্ষা 2 ঘন্টা নেওয়ার একটা রুলস করছে, যে 2 ঘন্টার পরীক্ষা 2 ঘন্টায় নিতে হবে। তো এইটাকে হয়তো বা একটু করতে চাচ্ছে আর কি ডিপার্টমেন্ট থেকে। দেখা যাক আসলে। এগুলা গতকালকে অনেকগুলো প্রপোজাল ছিল, প্রপোজাল কোনটা ফাইনাল হয়েছে বা কোনটাই আসলে ফাইনাল হয় নাই, সবই প্রপোজাল আকারই ছিল। যেগুলা ফাইনালাইজড হইলে তোমরা জানতে পারবে আর কি। গত ইসের মতোই, গত সেমিস্টারের মতো। ঠিক আছে, ওকে। তা আমরা হচ্ছে গত যে ইয়াটা পড়ছিলাম, গত যে চ্যাপ্টারটা পড়ছিলাম সেটা হচ্ছে আমরা সেল অ্যাডাপ্টেশন, সেল ইনজুরি আর হচ্ছে সেল ডেথ পড়ছিলাম। তো আমরা বলছিলাম ওই ক্ষেত্রে যে যখন সেলের মধ্যে ইনজুরি হয় তখন অনেক ক্ষেত্রে সেলের মধ্যে ইনফ্লামেশন হয়। তো বিভিন্ন ধরনের এক্সোজেনাস মানে তার মানে হচ্ছে বাহিরের, মানে বডির বাহিরের স্টিমুলি প্লাস হচ্ছে বডির বিভিন্ন ভিতরের স্টিমুলি গুলাই হচ্ছে মেইনলি কি করে সেল ইনজুরির জন্য রেসপন্সিবল থাকে। এবং বলা হয়েছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ভাস্কুলারাইজড যে ধরনের টিস্যুস গুলো আছে, যেমন যেখানে হচ্ছে তোমার বেশি পরিমাণে ব্লাডের সাপ্লাই থাকে আমাদের বডির যে টিস্যু গুলাতে, সেখানে দেখা গেছে সেল ইনজুরি হইলে সেল ইনজুরির পাশাপাশি ইনফ্লামেশনও হয়। এবং ভাস্কুলারাইজড ছাড়াও, কারণ আমাদের বডিতে অনেক অর্গান আছে বা টিস্যু আছে যেখানে হচ্ছে তোমার ব্লাড সাপ্লাই ওই লেভেলে থাকে না, যেমন হচ্ছে রেটিনা, চোখের রেটিনার কথা যদি বলা হয়, রেটিনাতে বা রেটিনাতে না সরি লেন্সের মধ্যে দেখা গেছে যে তোমার ব্লাডের সাপ্লাই এরকম থাকে না। তার মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ক্ষেত্রে তোমার হচ্ছে ব্লাডের সাপ্লাই খুব বেশি পরিমাণে থাকবে ওই যে অর্গান বা টিস্যু গুলাতে, সেখানে হচ্ছে তোমার সেল ইনজুরির পাশাপাশি কি হবে, ইনফ্লামেশন হবে। এবং ইনফ্লামেশনটা হচ্ছে মেইনলি একটা কেমিক্যাল রিয়াকশনের মতো, কমপ্লেক্স কেমিক্যাল রিয়েকশন, যেখানে হচ্ছে মেইনলি তোমার যে রিয়েকশনটার ফলে হচ্ছে তোমার যে জায়গাতে ইনফ্লামেশন হবে সেখানে হচ্ছে মাইক্রোবস গুলা মারা যাবে। ইন দা মেইন টাইম হচ্ছে সেখানে যে সেল গুলা ড্যামেজড হয়ে গেছে বা হালকা ড্যামেজড হয়েছে, সেই সেল গুলা হচ্ছে কি হবে, কিল করে ফেলবে। ইনফ্লামেশনের মূল টার্গেটই হচ্ছে কি করা, ওইখানকার মাইক্রোবস গুলাকে কিল করা প্লাস হচ্ছে যে সেল গুলা ড্যামেজ হচ্ছে সেগুলাকে কিল করা। এখন ইনফ্লামেশনের শুরুর দিকে কয়েকটা ইভেন্ট হয়। ইভেন্ট গুলাকে 3টে ইভেন্টের কথা এখানে বলা হয়েছে, যেমন হচ্ছে ভাস্কুলার রেসপন্স, মাইগ্রেশন এন্ড অ্যাক্টিভেশন অফ লিউকোসাইটস, আর একটা হচ্ছে সিস্টেমিক রিঅ্যাকশন। তো যখন কোনো একটা জায়গাতে তোমার ইনফ্লামেশন হয় তখন যেটা হবে যে ওইখানে যে ভেসেল গুলো আছে বা ব্লাড ভেসেল গুলো আছে সেগুলো হচ্ছে ওয়াইড হয়ে যাবে বা প্রসারিত হয়ে যাবে। প্রসারিত হয়ে যাওয়ার ফলে যেটাকে আমরা ডাইলেশন বলি, ডাইলেশন হলে যেটা হবে যে ওইখানে যে এন্ডোথেলিয়াল মানে ব্লাড ভেসেলের যে দেয়ালটা আছে, ওয়ালটা আছে, সেখানে যে এন্ডোথেলিয়াল সেলের যে লেয়ারটা আছে যেটা মেইনলি কম্প্যাক্ট অবস্থায় থাকে, সেই সেল গুলার মাঝখানে মাঝখানে ফাঁকা ফাঁকা জায়গা তৈরি হয়ে যাবে। নর্মালি ব্লাড ভেসেল গুলো হচ্ছে ওয়াটার এবং সল্ট জাতীয় সাবস্টেন্স গুলার আদান প্রদানকে অ্যালাউ করে, বাট যখন তোমার ডাইলেশনটা হয়েছে বা প্রসারিত হয়ে গেছে ব্লাড ভেসেলটা, তখন এই তার ভিতরে যে স্পেসটা আছে এই স্পেস দিয়ে হচ্ছে তোমার মানে অনেক কিছুই আদান প্রদান হবে। যেমন হচ্ছে তোমার বিভিন্ন ধরনের প্লাজমা ফ্লুইড যেগুলো আছে, নর্মালি ব্লাডে যে ফ্লুইড থাকে সেই ফ্লুইড গুলো হচ্ছে ওই ইয়া দিয়ে পাস করে যাবে, স্পেস দিয়ে পাস করতে পারবে। তারপর হচ্ছে ফ্লুইডের সাথে সাথে হচ্ছে প্লাজমা প্রোটিন যেগুলো আছে, অ্যান্টিবডি, তারপর হচ্ছে লিউকোসাইট, এগুলো হচ্ছে কি করতে পারবে ইজিলি হচ্ছে তোমার ওই স্পেস দিয়ে, ওই এন্ডোথেলিয়াল সেলের মাঝখানে যে স্পেস থাকবে সেই স্পেস দিয়ে বের হয়ে আসতে পারবে।
এবং বের হয়ে আসার পরে এরা হচ্ছে নর্মালি তোমার ব্লাড ভেসেলের ভিতরে ছিল, তোমার ডাইলেশনের ফলে এরা কি করবে, ব্লাড ভেসেল থেকে বের হয়ে এক্সট্রা সেলুলার যে স্পেস আছে, তার মানে ভেসেলের বাহিরের যে স্পেস আছে সেখানে চলে আসবে। এবং চলে আসার ফলে সেখানে আসার পরে তারা যেটা করবে, এখন বডির বিভিন্ন জায়গাতে হচ্ছে তারা মনে করো রিলিজ হইলো, বাট তাদের আলটিমেট গোল হচ্ছে যে জায়গাটাতে তোমার ইনফ্লামেশন হচ্ছে বা তোমার মনে করো তুমি আঘাত পাইছো সেই জায়গাতে পৌঁছানো। এবং সেই জায়গাতে দেখা গেছে যে আঘাত পাওয়ার ফলে অথবা কোনো একটা ইনফেকশাস এজেন্ট, যেটা মাইক্রোবস হইতে পারে অথবা যে কোনো জিনিসই হইতে পারে, সে হচ্ছে বিভিন্ন ধরনের কেমিক্যাল রিলিজ করে, যেটাকে আমরা বলে হচ্ছে কেমোকাইন্স বলি আর কি। এই কেমিক্যালস গুলাকে, এই কেমিক্যালস গুলা যেই জায়গাতে রিলিজ হয়েছে ওইগুলা দ্বারা অ্যাট্রাক্টেড হবে বা আকর্ষিত হবে হয়ে ওইখান থেকে তারা আস্তে আস্তে মাইগ্রেট করে তোমার ওই ইনজুরিয়াস জায়গাটাতে চলে আসবে, বা যে জায়গাতে তোমার ইনজুরি হয়েছে সেখানে চলে আসবে এবং আসার পরে বিভিন্ন ধরনের কেমিক্যাল রিলিজ করবে। তো মোটামুটি হচ্ছে মানে স্টেপ গুলো যদি বলা হয় তাহলে এগুলাই হচ্ছে মোটামুটি স্টেপ ইনফ্লামেশন। আমরা এগুলো আরো ডিটেল ফিগার দিয়ে দেখবো কিভাবে হয়। তো ইনফ্লামেশনের ডেফিনেশন অলরেডি আমরা পড়ে ফেলছি, যে ইনফ্লামেশন এখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল ইনভলভ থাকে প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের সেল ইনভলভ থাকে, দ্যাটস এটাকে বলা হয় কেমিক্যাল এন্ড সাইটোলজিক্যাল প্রসেস বা রিঅ্যাকশন বলা হয়। এবং এটা হচ্ছে নর্মালি বিভিন্ন ধরনের কোথায় হবে, যেখানে হচ্ছে ভাস্কুলারাইজড যে টিস্যু গুলো আছে সেখানে নর্মালি হবে। এবং এটার মূল টার্গেটটা কি, সেখান থেকে যে মাইক্রোবস গুলো আমাদের বডিতে ইনফেকশন করছে সেগুলোকে রিমুভ করা, প্লাস হচ্ছে কি করা, যে সেল গুলা ইনজুর্ড হয়েছে সেই সেল গুলাকেও কি করে ফেলা, বের মানে রিলিজ করে ফেলা বা রিমুভ করে ফেলা বডি থেকে। এবং আমরা বলছি যে ইনফ্লামেশনের দুইটা স্টেপ হচ্ছে মেইন, যে দুইটা স্টেপ হচ্ছে, ফার্স্ট স্টেপ হচ্ছে ওই যে ব্লাড ভেসেলের ডাইলেশনের ফলে ব্লাড ভেসেল থেকে বিভিন্ন ধরনের লিউকোসাইটস এবং হচ্ছে ফ্লুইডস গুলো হচ্ছে ভেসেল থেকে বাহিরে চলে আসা বা এক্সট্রাভাস্কুলার টিস্যুতে চলে আসা, এটা হচ্ছে একটা মূল মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ। আর সেকেন্ড স্টেপ হচ্ছে বিভিন্ন ধরনের সিস্টেমিক ইফেক্ট। যে তুমি দেখবা যে কারো কারো বডিতে যদি মনে করো তোমার হচ্ছে কি হয়, যে মৌমাছি কামড় দিছে ফুলে গেছে, কোনো কোনো যে জায়গাতে কামড় দিছে সেই জায়গাতে ফুলে গেছে, ইন দা মেইন টাইম তার দেখবে যে জ্বর চলে আসছে। তার মানে হচ্ছে তার মৌমাছি কামড় দেওয়ার ফলে ইনফ্লামেশন হয়েছে, এবং ইনফ্লামেশন হওয়ার সাথে সাথে তার বডিতে সিস্টেমিক বিভিন্ন ইফেক্ট দেখা দিচ্ছে, যেমন হচ্ছে জ্বর হইতে পারে, তার হার্ট রেট হচ্ছে বেড়ে যাইতে পারে, কমে যাইতে পারে। তার মানে হচ্ছে তার এক জায়গায় ইনফেকশন হয়েছে বা এক জায়গায় ইনফ্লামেশন হয়েছে, বাট তার এফেক্টটা হচ্ছে হোল বডিতেই হইতে পারে। তার মানে সিস্টেমিক এফেক্ট এটাকে আমরা বলি। তো ইনফ্লামেশনের ক্ষেত্রে দুই ধরনের রেসপন্স হয়। ফার্স্ট হচ্ছে তোমার কি করবে, ব্লাড ভেসেল ডাইলেশনের কারণে এক্সট্রাভাস্কুলার ফ্লুইডে চলে আসবে তোমার হচ্ছে কি লিউকোসাইটস। আর আরেকটা যেটা হচ্ছে তোমার বিভিন্ন ধরনের সিস্টেমিক এফেক্ট দেখা যাবে। এইটুকু কি বুঝছি? হ্যাঁ। জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা খুবই মানে স্টেপ গুলো জাস্ট একটু ফলো করলে আই থিঙ্ক একবার মানে তুমি এখান থেকে দেখলে হয়ে যাবে, জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখন ইনফ্লামেশনের মূল কারণ কি? ইনফ্লামেশনের মূল কারণ হচ্ছে যদি আমরা বলি তাহলে তোমার যে ইনজুরিয়াস যে এজেন্টটা আছে, তার মানে হচ্ছে তোমার বডিতে যেই কারণে ইনফ্লামেশনটা হচ্ছে, সে ফর এক্সাম্পল ভাইরাস ব্যাকটেরিয়া এগুলোর কারণে হচ্ছে, বা তুমি কোথাও আঘাত পাইছো এই কারণে হয়েছে, তার মানে তোমার ফিজিক্যাল এজেন্ট অথবা তোমার কোনো একটা প্যাথোলজিক্যাল এজেন্টের কারণে তোমার বডিতে ইনফ্লামেশনটা হচ্ছে। সো মূল টার্গেট হচ্ছে ইনফ্লামেশনের যে তোমার ওই এজেন্টটাকে বডি থেকে রিমুভ করা। যেহেতু এখানে আমার দেখো যে লিউকোসাইটের কথা বলতেছি, লিউকোসাইট হচ্ছে হোয়াইট ব্লাড সেল, এবং হোয়াইট ব্লাড সেল আমরা জানি হচ্ছে ফরেন পার্টিকেলের এগেনস্টে কি করে, ফাইট করে। তার মানে হচ্ছে তোমার বডিতে যদি কোনো ফরেন পার্টিকেলের কারণে ইনফ্লামেশন হয় তাহলে ইনফ্লামেশনের মূল কারণ হচ্ছে কি ওইখান থেকে ফরেন পার্টিকেলটাকে রিমুভ করে ফেলা বা বের করে দেওয়া বা কিল করে ফেলা ফরেন পার্টিকেলটাকে। সেকেন্ড টার্গেট যদি বলি তাহলে হচ্ছে ওই যে আমরা বলছি যে ইনিশিয়ালি অ্যাটাক করার ফলে, মাইক্রোবস অ্যাটাকের ফলে তোমার দেখা গেছে যে ওই জায়গাতে কি হচ্ছে, সেল ড্যামেজ হচ্ছে বা নেক্রোসিস হচ্ছে, ওই সেলগুলাকেও কমপ্লিটলি রিমুভ করে ফেলা ইনফ্লামেশনের কাজ। প্লাস হচ্ছে হিল করা, যে তোমার ওই জায়গাটা তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে ওঠে, এটাকেও এনশিওর করবে হচ্ছে ইনফ্লামেশন। বাট মাঝে মধ্যে ইনফ্লামেশন একটু খারাপ ইফেক্ট দেখায়, যেমন হচ্ছে তোমার ওই জায়গাটা ফুলে যায়, তারপর ওইখানে হচ্ছে তোমার হচ্ছে নর্মাল টিস্যু গুলাকে ওইখানে নষ্ট করে ফেলতে পারে। তো এটা হচ্ছে লাস্টে যে পয়েন্টটা বলা হয়েছে, এটা হচ্ছে ইনফ্লামেশনের ক্ষেত্রে খারাপ ইফেক্ট হইতে পারে, বাট মোস্ট অফ দ্য কেসেস হচ্ছে এটা তোমার বডিকে রিপেয়ার করতে সাহায্য করবে, তোমার বডির যে অলরেডি ড্যামেজ সেল গুলো আছে সেগুলাকে রিমুভ করতে হেল্প করবে। আর লাস্টলি যেটা, সেটা আমরা বলছি যে হচ্ছে তোমার সেই ইনজুরিয়াস যে এজেন্টটার কারণে তোমার ইনফ্লামেশনটা হয়েছে বডিতে, সেই এজেন্টটাকে রিমুভ করতে সাহায্য করবে। সো দিজ আর দ্য ইফেক্টস অফ ইনফ্লামেশন। ওকে, তারপর হচ্ছে ইনফ্লামেশন কেন কেন হইতে পারে এটা আমরা যদি দেখি তাহলে এখানে
জাস্ট পয়েন্ট গুলা বলি, ভিতরের গুলা আই থিঙ্ক তোমরা বুঝতে পারবা পড়লেই। যে ফিজিক্যাল এজেন্ট আমরা বলছি, যেমন তুমি কোথাও আঘাত পাইলা কোনো কারণে, তোমার মনে করো আগুনের মধ্যে হাত পুড়ে গেছে, বা অনেক কোল্ড এর কারণে মানুষের বডিতে ইনফ্লামেশন হয়। দেখবে অনেকের কোল্ড এর এনার্জি আছে, ঠান্ডার প্রতি অ্যালার্জি আছে, এবং অ্যালার্জির ফলে তার জায়গায় জায়গায় ফুলে গেছে বডিতে, এটা ইনফ্লামেটরি একটা রিয়েকশন দেখায়। তারপর হচ্ছে ইমিউনোলজিক্যাল, যেমন হচ্ছে হাইপার সেন্সিটিভিটির কারণে অ্যালার্জিক রিয়েকশন, যেটাকে আমরা বলি যে কোনো কিছু সংস্পর্শে আসলে ওর, অনেকেরই আমরা জানি যে অ্যালার্জি হয়। যেমন ডাস্ট অ্যালার্জি আছে, তারপর হচ্ছে তোমার বিভিন্ন ধরনের জিনিসের প্রতি অ্যালার্জি হয় মানুষের। অতিরিক্ত গরমেও অ্যালার্জিক রিয়েকশন দেখা যায়, একটু ঠান্ডায় অ্যালার্জিক রিয়েকশন হতে পারে। তারপর হচ্ছে অটো ইমিউন রিয়েকশন, যে তার বডির যে ইমিউন সিস্টেম আছে সেটা হাইপার অ্যাক্টিভ হয়ে গেলে সেক্ষেত্রে তোমার হচ্ছে ইনফ্লামেশন হতে পারে। মাইক্রোবস, ব্যাকটেরিয়া, ভাইরাস, তারপর হচ্ছে প্যারাসাইটস, যে কোনো জিনিসই হতে পারে তোমার। কেমিক্যাল এজেন্ট, অ্যাসিড, অ্যালকালি, বিভিন্ন ধরনের কেমিক্যাল এজেন্টই হচ্ছে তোমার ইনফ্লামেশনের জন্য রেসপন্সিবল থাকতে পারে। তারপর ফরেন ম্যাটেরিয়ালস আর হচ্ছে টিস্যু নেক্রোসিস। ফরেন ম্যাটেরিয়ালস এর মধ্যে বিভিন্ন ধরনের টক্সিক সাবস্টেন্স গুলো আছে বা ধুলাবালি আছে, এগুলো হচ্ছে তোমার করতে পারে, ইনফ্লামেশনের জন্য রেসপন্সিবল হতে পারে। আর ইসকেমিক নেক্রোসিসের কথা বলা হয়েছে। ইসকেমিক হচ্ছে আমরা জানি যে কোথাও যদি ব্লাড ফ্লো কমে যায় তখন সেই কন্ডিশনটাকে আমরা ইসকেমিয়া বলি। সো ওই ব্লাড ফ্লো কম হওয়ার কারণে, বা ওইখানে ব্লাড ফ্লো কম হওয়ার কারণে অক্সিজেনের সাপ্লাই কম হওয়া, এবং ইন দ্য মেইন টাইম নিউট্রিয়েন্টের সাপ্লাইও কম হওয়া, এর ফলে যে নেক্রোসিসটা হইতে পারে, সেখানেও ইনফ্লামেশন হয়। তো এগুলো হচ্ছে মোটামুটি ইজি জিনিস, যে কি কি কারণে ইনফ্লামেশন হইতে পারে, বিভিন্ন ধরনের এজেন্টের কারণে হইতে পারে, এবং কি কি সেল হচ্ছে তোমার ইনফ্লামেশনের জন্য ইনভলভ থাকতে পারে। এখানে একটা মোটামুটি ফিগার দিয়ে দেখানো হয়েছে যে এই সেলগুলা, এই টাইপের সেলগুলা হচ্ছে মোটামুটি থাকতে পারে, ইনভলভ থাকতে পারে। যেমন হচ্ছে মাস্ট সেলের কথা বলা হয়েছে, ফাইব্রোব্লাস্ট, ম্যাক্রোফাজ, এটা হচ্ছে তোমার ইনভলভ থাকতে পারে। এটা হচ্ছে এক্সট্রা সেলুলার, মানে এক্সট্রা ভাস্কুলার যে সেল যদি আমরা বলি, বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে ম্যাট্রিক্স টিস্যু বা সেল বলা হয়। আর এছাড়া তোমার হচ্ছে লিম্ফোসাইটস, লিউকোসাইটস, তারপর হচ্ছে তোমার মনোসাইটস। এই যে এখানে যেগুলো লিস্ট দেওয়া আছে, মোটামুটি এগুলোর নাম জাস্ট জানবা এখান থেকে, ফিগার দরকার নাই, যে কয়েকটা নাম। এগুলো নর্মালি লিস্ট আকারে দিলেও ভালো হইতো, সমস্যা ছিল না। ওকে, সো এই নামগুলো জাস্ট জানবা যে এই জিনিসগুলো হচ্ছে ইনফরমেশনে ইনভলভ থাকতে পারে, এই সেলগুলা। আর টাইপ যদি বলা হয় তাহলে অ্যাকিউট ইনফ্লামেশন আর একটা হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন। অ্যাকিউট ইনফ্লামেশন নাম থেকে বুঝতে পারতেছি যে এটা হচ্ছে খুবই ফাস্টেস্ট হবে, যে মিনিট টু ডেজ, মানে এটা ডিউরেশন অনেক সময় দেখা যাচ্ছে যে মোর দেন ডেজও হয়, 2-3 দিনও থাকতে পারে। অ্যাকিউট ইনফ্লামেশন হবে, মানে এটা তো মেইনলি ডিউরেশনের উপর বেস করে করা, মানে এই ক্লাসিফিকেশনটা, যে এটা কতক্ষণ স্থায়ী হয়। আর ক্রনিকটা হচ্ছে ডেজ টু ইয়ার পর্যন্ত হইতে পারে, তার মানে এটা স্থায়ী হইতে পারে প্রায় একদিন থেকে বছর, বা বছরের পর বছরও হইতে পারে। এখানে যেটা মেইনলি ইনভলভ থাকে, এখানে লিউকোসাইটস এর মধ্যে মেইনলি ইনভলভ থাকবে হচ্ছে নিউট্রোফিল। হোয়াইট ব্লাড সেলের মধ্যে যে নিউট্রোফিলটা আছে এটা মেইনলি প্রিডমিনেন্ট থাকে, তার মানে এটাই বেশি এখানে কাজ করে বা অ্যাক্টিভিটি দেখায়। আর ক্রনিক ইনফ্লামেশন এটা কিভাবে অ্যাক্টিভিটি দেখায় বা কি হয় আমরা একটু পরে দেখবো যে কি হচ্ছে আসলে। আর ক্রনিকের ক্ষেত্রে যেটা হয় মেইনলি হচ্ছে লিম্ফোসাইটস, এটার ক্ষেত্রে লিউকোসাইটস এর কথা বলছি, এটা হচ্ছে লিম্ফোসাইটস আর হচ্ছে ম্যাক্রোফাজ, এটা হচ্ছে প্রিডমিনেন্ট থাকে ক্রনিকের ক্ষেত্রে। অ্যাকিউটের ক্ষেত্রে যেটা হবে যে তোমার যে জায়গাতে কামড় দিচ্ছে, মনে করো কোথাও কোনো একটা পোকা বা কিছু, সেই জায়গাটাতে তোমার ফ্লুইড এবং হচ্ছে প্লাজমা যে প্রোটিন গুলো আছে সেগুলা জমে যাবে, ফুলে যাবে। আর ক্রনিকের ক্ষেত্রে যেটা হবে তোমার ওই যে জায়গাটাতে তোমার মনে করো ইনফ্লামেশন হয়েছে, ওই জায়গায় টিউমারের মতো একটা প্রজেকশন তৈরি হবে, বা টিউমার তৈরি হবে, যেটা বিনাইন হয় শুরুর দিকে, পরে আস্তে আস্তে ম্যালাইন হইতে পারে। তার মানে শুরুর দিকে সে ক্যান্সারাস থাকে না, বাট পরবর্তীতে ক্যান্সারাস হয়ে যেতে পারে। সো ক্রনিক ইনফ্লামেশনের ক্ষেত্রে এটা হচ্ছে এটা। যেমন এটা একটা উদাহরণ দিলে বুঝবা, যে অনেকেই দেখবা যে দাঁতের প্রবলেম থাকে, অনেক বছর দেখবা যে দাঁতে ট্রিটমেন্ট করায় না। তো ওদের দেখা গেছে যে তোমার ওইখানে এই ওই ইনফ্লামেশনটা অ্যাকচুয়ালি ক্রনিক ইনফ্লামেশন, যে একটা জায়গায় কন্টিনিউয়াসলি ব্যথা করে, কিছুদিন পর পরই ব্যথা করে, তার মানে ওইখানে একটা ইনফ্লামেটরি রিয়েকশন চলতেছে, যেটা সে ইগনোর করতেছে। তো এরা হচ্ছে মোটামুটি দুইটা টাইপ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে একিউটটা পড়বো, বাট এটার আগে আমরা যেটা করব যে কয়েকটা ডেফিনেশন পড়তে পারি। যে আমরা বলছি যে এই যে এখানে একটা কথা আছে, দেখো, যে ফ্লুইড এন্ড প্লাজমা প্রোটিন এক্সুডেশন, তার মানে এই যে ফ্লুইড এবং প্লাজমা প্রোটিন গুলা আমরা বলছি যে ভাস্কুলার এন্ডোথেলিয়াল যে সেল গুলা থাকে সেগুলো যখন ডাইলেটেড হয়ে প্রসারিত হয়ে যায়, তার মানে তাদের মাঝখানে
যে স্পেসটা আছে সেটা বেড়ে যায়, তখন দেখা যাচ্ছে সেখান থেকে ব্লাডের ভিতর থেকে বিভিন্ন ধরনের ফ্লুইড এবং হচ্ছে উইথ প্লাজমা প্রোটিন তারা কি করে ব্লাড থেকে বের হয়ে বাইরে চলে আসে। এবং এই লিকুইডটাকে, যে লিকুইডটা বাহিরে বা এক্সট্রাসেলুলার স্পেসে চলে আসে, সেটাকে আমরা বলি হচ্ছে এক্সুডেট। এবং এই এক্সুডেট এবং হচ্ছে ট্রান্সুডেট, এই জিনিসগুলো আসলে কি এটা আমরা একটু দেখি এখান থেকে। তো নর্মালি এটা হচ্ছে একটা ব্লাড ভেসেল। সে ফর এক্সাম্পল আমরা যতক্ষণ জানিয়ে কথা বলতেছিলাম, এটা হচ্ছে মনে করো একটা ব্লাড ভেসেল, এর ভিতর দিয়ে ব্লাড ফ্লো হয়, আর এই যেগুলো হচ্ছে প্লাজমা প্রোটিন ইয়েলো কালার দিয়ে যেগুলো দেখানো হয়েছে। এবং এই যে যে সেলগুলা দেখো, এই যে এখানে যে সেলগুলা দেখানো হয়েছে, এই সেলগুলা হচ্ছে তোমার এন্ডোথেলিয়াল সেল। দেখো এদের মাঝখানে ফাঁকা জায়গাটা খুবই কি কম। এখন যেহেতু ব্লাড ভেসেলের ভিতর দিয়ে ব্লাড ফ্লো হয় উইথ প্লাজমা প্রোটিন, তার মানে ব্লাডের মধ্যে বিভিন্ন প্লাজমা প্রোটিনের প্রেজেন্স থাকে। সো ব্লাড যখন ব্লাড ভেসেলের ভিতর দিয়ে ফ্লো করতে থাকে, তখন ব্লাড কন্টিনিউয়াসলি, ব্লাডের যে ভেসেলটা আছে তার দেয়ালের উপরে কন্টিনিউয়াসলি একটা প্রেসার দেয়। ব্লাড ইটসেলফ, যেহেতু সে খুব দ্রুত ফ্লো করতেছে, ব্লাডটা কি করতেছে, প্রেসার দিতেছে দেয়ালের মধ্যে। এই প্রেসারটাকে আমরা বলি হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার। এবং এই প্রেসারের কারণে ব্লাড থেকে কন্টিনিউয়াসলি ফ্লুইড বা লিকুইডটা কি করতে চায়, ব্লাডের ভেসেল থেকে বের হয়ে আসতে চায় এই প্রেসারটার কারণে। যদি এবং ব্লাডের ভিতরে বিভিন্ন ধরনের প্লাজমা প্রোটিন থাকে। এই প্রোটিন গুলা যেমন অ্যালবুমিন, গ্লোবিউলিন, এরা হচ্ছে প্লাজমা প্রোটিন। এই প্রোটিন গুলা হচ্ছে যেটা করে যে এই লিকুইডটাকে, যে লিকুইডটা হচ্ছে ব্লাডের ভিতরে থাকে, লিকুইডটাকে বের হইতে দেয় না ভেসেল থেকে। তার মানে একটা প্রেসার কাজ করে বাহিরের দিকে, যেটা হচ্ছে ব্লাডের নিজের প্রেসার, যেটা হচ্ছে ব্লাড কন্টিনিউয়াসলি দেয়ালের মধ্যে দেয়, যেটা হচ্ছে বাহিরের দিকে কাজ করে, যেটাকে বাহিরের দিকে আরো দিয়ে দেখানো হয়েছে। আর আরেকটা প্রেসার যেটা হচ্ছে ফ্লুইডটাকে ধরে রাখতেছে ভিতরের দিকে, যেটা হচ্ছে প্লাজমা প্রোটিন গুলা তৈরি করে, সেটা হচ্ছে ভিতরের দিকে কাজ করে ভেসেলের। বাইরের দিকে যে প্রেসারটা কাজ করে সেটাকে আমরা বলি হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার। আর ভিতরের দিকে যে একটা কাজ করে সেটাকে, যেটা হচ্ছে প্লাজমা প্রোটিন করে থাকে, যে ফ্লুইডকে যেতে দেয় না বাইরে, সেটাকে আমরা বলি হচ্ছে কলয়েডাল অসমোটিক প্রেসার। এটাকে বুঝছি এই এই অংশটুকু। হুম। স্যার আরেক আর একটু আমার বলেন আমার একটু। আমরা বলছি হচ্ছে কন্টিনিউয়াসলি ব্লাড ভেসেলের ভিতর দিয়ে ব্লাড ফ্লো করতেছে। এখন এই যে ব্লাড, যে ভেসেলের ভিতর দিয়ে ফ্লো করে, আমরা বলছি এটা হচ্ছে ব্লাড ভেসেল, যেটাকে আমরা কেটে দেখাইছি। এখানে যে সেল গুলো দেখা যাচ্ছে, দে আর এন্ডোথেলিয়াল সেল। এখন ব্লাড যখন কন্টিনিউয়াসলি ভেসেলের ভিতর দিয়ে ফ্লো করে, ব্লাডটা কি করবে, ভেসেলের দেয়ালের মধ্যে কন্টিনিউয়াসলি একটা প্রেসার দিবে। যে প্রেসারের ফলে ব্লাড থেকে লিকুইডটা বাহিরে চলে আসতে চায়, যে প্রেসারটার কারণে। তুমি মনে করো কন্টিনিউয়াসলি প্রেসার দিয়ে দেয়ালের সাথে ব্লাডকে ফ্লো করতেছে। এখন এই প্রেসারটার কারণে ব্লাড থেকে ফ্লুইড কি করতে চাবে, বাহিরে চলে এক্সট্রা সেলুলার যে স্পেস আছে সেখানে চলে আসতে চায়। এটাকে আমরা বলতেছি হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার। কিন্তু ব্লাডের ভিতরে যে প্লাজমা প্রোটিন গুলো থাকে, তারা আবার এই লিকুইডটাকে, ব্লাডের ভিতরে যে ফ্লুইডটা থাকে সেটাকে বের হইতে দেয় না। তারা আবার ভিতরের দিকে টেনে ধরে রাখতে চায়, যেটাকে আমরা বলতেছি হচ্ছে কলয়েডাল অসমোটিক প্রেসার। তার মানে এখানে দুইটা প্রেসারের কথা বলতেছি, যেটা দুইটা অপোজিট ডিরেকশনে কাজ করে। একটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার, যেটা বাহিরের দিকে কাজ করে। অসমোটিক প্রেসার ভিতরের দিকে কাজ করে। এবং হাইড্রোস্ট্যাটিক প্রেসারের কাজ হচ্ছে কি করা, যে সে হচ্ছে ফ্লুইডকে ভেসেল থেকে বাইরে বের করে দিতে চাচ্ছে। অসমোটিক প্রেসার ভিতরের দিকে টেনে ধরে রাখতেছে। এবং অসমোটিক প্রেসারটা জেনারেট হচ্ছে প্লাজমা প্রোটিন গুলার কারণে, কারণ তারা কন্টিনিউয়াসলি ব্লাডের ফ্লুইডটাকে ধরে রাখতে চাচ্ছে। আর হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা তৈরি হচ্ছে কারণ হচ্ছে ব্লাড কন্টিনিউয়াসলি খুব জোরে প্রেসার দিয়ে ওয়ালের সাথে ফ্লো করে। এবং এই প্রেসারের কারণে, যেহেতু এটা সেমি পারমিয়েবল মেমব্রেন, এই মেমব্রেন গুলা প্রেসারের কারণে ইজিলি ব্লাড থেকে ফ্লুইড কি করতে চায়, বাহিরে বের হয়ে আসতে চায়। যেটাকে কাউন্টার করা হচ্ছে অসমোটিক প্রেসার, যেটা ভিতরের দিকে কাজ করে, বের হইতে দেয় না ফ্লুইডটাকে। বুঝছি এবার? জি স্যার। আচ্ছা, এখন এই যে দুইটা প্রেসার, এই দুইটা প্রেসারের মধ্যে যদি ইমব্যালেন্স তৈরি হয়, সে ফর এক্সাম্পল তোমার হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা বেড়ে গেছে, অসমোটিক প্রেসার কমে গেছে, তার মানে ভিতরে ব্লাডটাকে ধরে রাখার যে প্রেসারটা সেটা কমে গেছে, বাট ব্লাড এখন বাহিরের দিকে বেশি বের হয়ে যেতে চাচ্ছে। এরকম সিচুয়েশন যদি হয়, তখনই হচ্ছে যে লিকুইডটা বের হয়, এখানে শুধুমাত্র ফ্লুইড বের হবে, কোনো প্রোটিন বের হবে না। শুধুমাত্র ব্লাডের মধ্যে যে ফ্লুইডটা ছিল, যেমন এই প্রেসারটা বেড়ে গেছে, আর ভিতরের দিকে যে প্রেসারটা সেটা কমে গেছে। এতে করে যেটা হবে, যে ব্লাডের মধ্যে যে ফ্লুইডটা ছিল সেই ফ্লুইডটা এখন ইন্টারনাল যে বা ইনওয়ার্ড যে প্রেসারটা আছে সেটাকে ওভারকাম করে বাইরের দিকে চলে যেতে চাবে বা চলে যেতে পারবে। এর ফলে যে লিকুইডটা
এক্সট্রা সেলুলার ফ্লুইডের মধ্যে জমা হচ্ছে বা এক্সট্রা সেলুলার স্পেসে জমা হচ্ছে, সেটাকে যেখানে দেখো দেখাচ্ছে কালার দিয়ে, সেটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সলুটেড। কথা বলছে? তার মানে এই ফ্লুইডটাকে আমরা ট্রান্সলুটেড বলতেছি। এবং এটা কখন হবে, যে এই প্রেশারটা খুব বেড়ে যাবে, এই প্রেশারটা কমে যাবে, বাম মানে লেফট এর প্রেশারটা হচ্ছে বেড়ে যাবে, রাইট সাইডের যে প্রেশারটা আছে সেটা হচ্ছে কমে যাবে। তার মানে কলয়েডাল অসমোটিক প্রেশার হচ্ছে বেড়ে যাবে, কমে যাবে, আর হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা হচ্ছে বেড়ে যাবে। এটা বিভিন্ন ডিজিজ কন্ডিশনের ক্ষেত্রে হয়। যেমন তোমার মনে করো কোনো কারণে প্লাজমা প্রোটিন যদি কমে যায় বডিতে, যেমন বিভিন্ন লিভার ডিজিজ, লিভার থেকে প্লাজমা প্রোটিন গুলো জেনারেট করে। সো বিভিন্ন লিভার ডিজিজের কারণে তোমার প্রোটিনের পরিমাণ কমে গেছে। তো কমে গেলে তোমার কি হবে, এখন প্রোটিন আর আগের মতো শক্তি দিয়ে তোমার ফ্লুইডটাকে ভিতরে টেনে রাখতে পারবে না, যেহেতু আমরা বুঝতে হচ্ছে অসমোটিক প্রেশারটা তৈরি হচ্ছে প্লাজমা প্রোটিনের কারণে। এখন প্রোটিনই কমে গেছে, এতে করে দেখা গেছে কি হবে না, ভিতরে আর প্রোটিন ইজিলি ধরে রাখতে পারবে না হচ্ছে ফ্লুইড। সো এতে করে ইজিলি ফ্লুইড হচ্ছে বাইরে বের হয়ে আসতে পারবে, এবং কি করবে, ট্রান্সুডেড যেটা লিকুইড বা ফ্লুইড তৈরি হবে সেটাকে আমরা ট্রান্সুডেড বলবো। আর এক্সুডেটটা হচ্ছে ডিফারেন্ট মেকানিজমে তৈরি হয়, যেটা হচ্ছে আমরা বলছি যে এক্সুডেট তৈরি হচ্ছে ইনফ্লামেশনের সময়। আমরা বলছি ইনফ্লামেশনের সময় ব্লাড ভেসেল ডাইলেটেড হয়ে যায় বা প্রসারিত হয়, যেটা আমরা যেখানে ফিগার দিয়ে দেখাইছি। যখন প্রসারিত হয়ে যায় তখন এই যে সেল গুলা, যেটাকে আমরা এন্ডোথেলিয়াল সেল বলতেছিলাম, যে এখানে যে আমার কার্সরটা দেখো মাউসের, এদের মাঝখানে যে স্পেসটা ছিল, এই স্পেসটা আগের চেয়ে এখন বড় হয়ে গেছে। এখানে দেখো ফিগারে, যে আগের চেয়ে যখন তুমি এটাকে টান দিলা বা প্রসারিত করলা, তখন এই সেলগুলোর মাঝখানে স্পেসটা বড় হয়ে গেছে। এবং বড় হয়ে যাওয়ার ফলে তোমার এই ভিতর থেকে ফ্লুইড প্লাস হচ্ছে প্লাজমা প্রোটিন, দেখো এখান থেকে ফ্লুইড প্লাস প্লাজমা প্রোটিন দুইটাই হচ্ছে কি করছে, এক্সট্রা সেলুলার স্পেসে চলে আসছে। এবং এই যে ফ্লুইড এবং প্লাজমা প্রোটিনের যে কম্বিনেশন, সেটাকে আমরা বলতেছি হচ্ছে এক্সুডেট, যেটা ইনফ্লামেশনের সময় তৈরি হয়। ক্লিয়ার এই ফিগারটা? স্যার একটা কোশ্চেন ছিল। হুম হুম। স্যার এই যে মাঝখানে যে গ্যাপটা যে বেড়ে যায়, এটা কি স্যার এন্ডোথেলিয়াল টিস্যু গুলা বা সেল গুলার ড্যামেজের কারণে? কি বেড়ে যায় বললা? এই যে মাঝখানে যে গ্যাপটা যে স্পেসটা? ফ্লুইড। না না, হ্যাঁ 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 হ্যাঁ, এটা হচ্ছে মেইনলি আমি বলি, এটা হচ্ছে, এটা কেন হয়, এটা তো এমন না যে টান দিল আর বড় হয়ে গেল, এরকম না। এখানে মেইনলি বিভিন্ন ধরনের সিগন্যালিং ম্যাটেরিয়াল বা সিগন্যালিং কেমিক্যাল নিঃসরণ হয় যখন তোমার বডিতে মাইক্রোবস ঢুকবে। আমরা এটা একটু পরেই দেখবো, এই মেকানিজমটা যে কিভাবে এটা প্রসারিত হয়ে গেল, এটা আমরা একটু পরেই দেখবো। যে মাইক্রোবস গুলা কন্টিনিউয়াসলি বিভিন্ন ধরনের কেমিক্যাল বা কেমোকাইন্স নিঃসরণ করে, যেটাকে আমরা মানে এই কেমিক্যাল গুলাকে কেমোকাইন্স বলি। এবং বডিতে তোমার মাইক্রো অর্গানিজম যখন ঢুকে, তোমার ম্যাক্রোফাজ, তারপর হচ্ছে তোমার মনোসাইটস, এরাও বিভিন্ন ধরনের কেমিক্যাল বা সিগন্যালিং মলিকিউল নিঃসরণ করে, যেটাকে যেমন হচ্ছে ইন্টারলিউকিন, তারপর হচ্ছে টিস্যু নেক্রোসিস ফ্যাক্টর, এরকম বিভিন্ন ধরনের ফ্যাক্টর নিঃসরণ করে, যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সিগন্যাল দেয় যে এখন এরকম হয়েছে, যে তাড়াতাড়ি এখানে হোয়াইট ব্লাড সেল পাঠাও। ঠিক আছে, যে তোমার এখানে এই জায়গায় অ্যাটাক হয়েছে বা এই জায়গায় ইনফেকশন হয়েছে, তাড়াতাড়ি হোয়াইট ব্লাড সেল পাঠাও। এখন হোয়াইট ব্লাড সেলকে ব্লাডের ভেসেল থেকে বের করার জন্য অবশ্যই তোমার স্পেসটা বড় লাগবে, এবং এই সিগন্যালিংটার ফলে হচ্ছে মেইনলি এই প্রসারণটা হয়। জি স্যার, বুঝতে পারছি। এগুলো আমরা দেখবো একটু পরে, ওকে। তারপর হচ্ছে আমরা, আই থিঙ্ক এটা ক্লিয়ার হয়েছে এই ফিগারটা। এখন অ্যাকিউট ইনফ্লামেশন অলরেডি আমরা জানি যে অ্যাকিউট ইনফ্লামেশনটা হবে মেইনলি যেটা শর্টেস্ট, খুব দ্রুত হবে যে রেসপন্সটা, বা যে ইনফ্লামেটরি রেসপন্সটা খুব দ্রুত তৈরি হবে এগেইনস্ট বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম অথবা বিভিন্ন ধরনের ফিজিক্যাল এজেন্ট, সেটাকে আমরা অ্যাকিউট ইনফ্লামেশন বলি। এবং অ্যাকিউট ইনফ্লামেশনের ক্ষেত্রে মেইনলি যেটা ইনভলভ থাকে সেটা আমরা বলতে হচ্ছে নিউট্রোফিলস। ফার্স্ট 3 ডেজ হচ্ছে তোমার নিউট্রোফিলস ট্রাই করবে সিচুয়েশনটাকে নর্মাল করার জন্য। যদি নিউট্রোফিলস পাস না করতে পারে, তখন পরবর্তীতে তোমার মনোসাইটস হচ্ছে অ্যাক্টিভেট হবে, এবং তোমার ওইখানকার যে ইনজুরিয়াস এজেন্টটা আছে প্লাস হচ্ছে নেক্রোটিক যে সেল গুলো আছে সেগুলাকে ড্যামেজ করার চেষ্টা করবে। ইন দা মিন টাইম এখানে যেগুলো হবে, যে আমরা বলছি যে বিভিন্ন ধরনের প্লাজমা প্রোটিন ওইখানে কি করবে, মুভ করবে, যেটা আমরা যেখানে দেখছি যে এক্সুডেট প্লাজমা প্রোটিন। এখন প্লাজমা প্রোটিনের মধ্যে ক্লটিং ফ্যাক্টরস আছে, যেটা হচ্ছে মুভ করে। কারণ ক্লটিং ফ্যাক্টরসটা হচ্ছে তোমার ওই ইনফ্লামেশনটাকে ওই জায়গাতেই সীমাবদ্ধ করে রাখার চেষ্টা করে, যে এটা যাতে হোল বডিতে ছড়ায় না পড়ে। তার মানে তোমার মনে করো কোথাও একটা অ্যালার্জি ক্রিয়েশন হয়েছে, সেটাকে একটা জায়গায় যাতে আবদ্ধ করে রাখতে পারে, তোমার হোল বডি যাতে ইনফেক্টেড না হয়ে যায়। সো সো ক্লটিং ফ্যাক্টর গুলো রিলিজ হতে পারে, অ্যান্টিবডি রিলিজ হয়, যেটা হচ্ছে তোমার ফাইট করে এগেনস্ট বিভিন্ন ফরেন পার্টিকেল। তো এরা হচ্ছে মোটামুটি তোমার মেইনলি নিউট্রোফিল ইনভলভ থাকবে, আর হচ্ছে এই অ্যান্টিবডি, ক্লটিং ফ্যাক্টরস, তারপর হচ্ছে
বিভিন্ন ধরনের যে অ্যালবুমিন গ্লোবিউলিন গুলো আছে সেগুলো হচ্ছে রিলিজ হবে। আর পরবর্তীতে যদি নিউট্রোফিল পাস না করতে পারে, পরবর্তীতে মনোসাইটস হচ্ছে তোমার ওইখানে অ্যাক্টিভেট হয় বা কাজ করে। তো আমরা নিউট্রোফিল দিয়ে হচ্ছে অ্যাকিউট ইনফ্লামেশনের যে স্টেপ গুলো আছে সেগুলো দেখবো যে কিভাবে কি হয়। আচ্ছা, স্টিমুলি গুলা মোটামুটি আগের গুলাই, যেগুলো আমরা একটু আগে লিস্ট দেখছি যে কি কি কারণে হইতে পারে, যেমন ইনফেকশাস এজেন্ট, ভাইরাস, ব্যাকটেরিয়া, ট্রমা। ট্রমার ক্ষেত্রে দেখা গেছে যে ট্রমা মানে আঘাত পাওয়া কোথাও। এখন আঘাতটা দুই ধরনের আঘাতের জন্য হইতে পারে। একটা হচ্ছে কোথাও আঘাত পেলা কেটে গেছে, সেটা হচ্ছে পেনিট্রেটিং ট্রমা আমরা বলি। আর কোথাও হচ্ছে আঘাত পাইছো বাট কাটে নাই, বাট তোমার ভিতরে কোথাও একটা বোঝা যাচ্ছে যে তোমার ভিতরে ইন্টারনালি তুমি ইনজুর্ড, বাট বাহিরে তোমার স্কিন কেটে যায়নি। তো এই ধরনের সিচুয়েশনে হইতে পারে। ফিজিক্যাল কেমিক্যাল বিভিন্ন ধরনের এজেন্ট, ফরেন বডি, এগুলো আমরা মোটামুটি বলছি যে আগের গুলাই, এই দুইগুলাই হচ্ছে স্টিমুলি হিসেবে কাজ করে অ্যাকিউট ইনফ্লামেশনের জন্য। আচ্ছা, এখন এখানে একটা ফিগার দিয়ে দেখানো হয়েছে যে মানে লোকালি ম্যানিফেস্টেশন যদি আমরা বলি যে যে জায়গায় তোমার হচ্ছে ইনফ্লামেশনটা হয়েছে সেখানে আসলে কি কি ঘটনা ঘটতে পারে। তো এখানে শুরুতে একটা নর্মাল দেয়া আছে, আমাদের একটা নর্মাল ফিগার দেয়া আছে, যেখানে হচ্ছে তোমার ক্যাপিলারি বেড দেখানো হয়েছে। এই যে জালিকাগুলা, এগুলো হচ্ছে ক্যাপিলারি বেড। এবং ক্যাপিলারিটা হচ্ছে মেইনলি মাইক্রো ভেসেলস অফ ব্লাড, বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে টাইনি যে ব্লাড ভেসেল গুলো আছে তাদেরকে আমরা ক্যাপিলারিজ বলি। এবং ক্যাপিলারিজ এর কাজ হচ্ছে আর্টারি এবং ভেইন। দেখো এখানে রেড কালার এবং হচ্ছে তোমার এটাকে কি কালার বলা হয়, ব্লু কালার কিন্তু। তো এই দুইটা কালারকে, ব্লু না ভায়োলেট কালার, এই দুইটা কালারের জিনিসটাকে আমরা দেখাইতেছি। এটা হচ্ছে আর্টারি, এটা মনে করো ভেন, যেটাকে কানেক্ট করছে হচ্ছে ক্যাপিলারি বেড, বা যেটাকে আমরা বলতে পারি হচ্ছে স্মল ব্লাড ভেসেলের যে জালিকা, তারা হচ্ছে কানেক্টেড করছে। আমাদের বডির বিভিন্ন জায়গাতে হচ্ছে ক্যাপিলারি বেড থাকে, যারা হচ্ছে আর্টারিকে বেনের সাথে কানেক্টেড করে। তুমি ক্যাপিলারি বেড দিয়ে সার্চ করে দেখো যে ওইখানে সুন্দর ফিগার আসবে, লোকেশন দেখায় যে কোথায় কোথায় থাকে। তো শুরুতেই আমরা বলছি যে যখন তোমার কোথাও হচ্ছে ইনফ্লামেশন হবে তখন তোমার কি করবে, ব্লাড ভেসেল গুলো প্রসারিত হয়ে যাবে। দেখো এখানে একটা ইনফ্লামেটরি ডান পাশে দেখানো হয়েছে, এই সেম ফিগারটা, এটা হচ্ছে নর্মালি ছিল, যখনই ইনফ্লামেশন হয়েছে এটা দেখো খুবই প্রসারিত হয়ে ডাইলেটেড হয়ে গেছে, প্রসারিত হয়ে গেছে। এবং এর ভিতর দিয়ে তখন ব্লাড খুব দ্রুত কি করতে থাকবে, ফ্লো করতে থাকবে। এই ব্লাড দ্রুত ফ্লো করার কারণে জায়গাটা লাল হয়ে যাবে এবং হচ্ছে তোমার ফুলে যায়, হয়ে যাবে, গরম হয়ে যাবে। দেখবা যে কোথাও যদি মৌমাছি কামড় দেয় ওই জায়গাটা লাল হয়ে যায়, গরম হয়ে যায়। তারপর হচ্ছে যেটা হবে যে যেহেতু এটা প্রসারিত হয়ে গেছে, আর আমরা একটু আগেই দেখলাম যে প্রসারিত হলে এন্ডোথেলিয়াল যে সেল গুলো আছে তাদের মাঝখানে স্পেসটা কি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। স্পেসটা বড় হয়ে যাওয়ার কারণে এর ভিতর থেকে যে হোয়াইট ব্লাড সেল আছে আর হচ্ছে তোমার কি বলে প্লাজমা প্রোটিন গুলা আছে বা প্লাজমা ফ্লুইড গুলা আছে, সেগুলা কি করবে, ভেসেল থেকে বাহিরে চলে আসবে। এখন এই যে বাহিরে চলে আসছে এটাকে, আচ্ছা এটা পরে আসতেছি। সো সেকেন্ড স্টেজের কথা বললাম হচ্ছে কি করবে, যে ফ্লুইড গুলা বাহিরে চলে আসবে উইথ হোয়াইট ব্লাড সেল। এবং বাহিরে চলে আসার কারণে দেখবা ওই জায়গাটা ফুলে গেছে, যেটাকে আমরা ইডিমা বলি। এবং দেখবা যে মৌমাছি কামড় দিলে ওই জায়গাটা লাল হয়ে যাওয়া, গরম হয়ে যাওয়ার পাশাপাশি ফুলেও যায়। আর থার্ড যেটা হবে, যে যেহেতু এখানে হোয়াইট ব্লাড সেল বলতে আমরা মেইনলি যেটা বলছি হচ্ছে লিউকোসাইটস। তো লিউকোসাইটস শুরুতে হচ্ছে তোমার কি করবে, বাহিরে বের হয়ে আসবে, আসার পরে যেই জায়গাটাতে মেইনলি হচ্ছে ইনফেকশনটা হয়েছে বা ইনজুরিয়াস এজেন্টটা অ্যাটাক করছে, তারা হচ্ছে ওই সেই জায়গাতে আস্তে আস্তে মুভ করতে থাকবে বা সেই জায়গাতে অ্যাকুমুলেট করতে থাকবে। তার মানে হচ্ছে এখানে তিনটে স্টেজের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। যে শুরুতে হচ্ছে কি করবে, ডাইলেশন হবে বা ফুলে যাবে, ফুলে যাওয়ার ফলে ওই জায়গাটাতে হচ্ছে ব্লাডের সাপ্লাই বেড়ে যাবে এবং ওইখানে হচ্ছে তোমার লাল হয়ে যাবে, গরম হয়ে যাবে। সেকেন্ড থিং যেটা হবে যে ওইখান থেকে হোয়াইট ব্লাড সেল, মেইনলি হচ্ছে লিউকোসাইটস, লিউকোসাইটস গুলো হচ্ছে প্লাস হচ্ছে প্লাজমা প্রোটিন, এরা হচ্ছে কি করবে, এন্ডোথেলিয়াল সেলের মাঝখানে যে স্পেসটা সেটা বেড়ে যাওয়ার কারণে তারা হচ্ছে এক্সট্রাসেলুলার স্পেসে চলে আসবে। এবং এক্সট্রাসেলুলার স্পেস থেকে তারা আস্তে আস্তে মুভ করতে থাকবে কোথায়, যে ইনজুরিয়াস যে সাইটটা আছে বা যে জায়গাতে অ্যাকচুয়ালি তোমার বাইকটা দিছে সেই জায়গাটাতে হচ্ছে তোমার কি করবে, তারা মুভ করবে। তো এটা হচ্ছে ইন জেনারেলাইজড একটা ফিগার, বাট এটা তো এত ইজিলি হয় না, এগুলো আরো অনেক কমপ্লেক্স মেকানিজম আছে যেটা আমরা আস্তে আস্তে দেখবো একটু পরে। তো দুইটা কম্পোনেন্ট একিউট ইনফ্লামেশনের ক্ষেত্রে যদি আমরা বলি, বা একিউট ইনফ্লামেশনটাকে আমরা যদি দুইটা স্টেজে ভাগ করে বলি, তাহলে ফার্স্টে হচ্ছে ভাস্কুলার চেঞ্জ বা ব্লাড ভেসেলের কি কি চেঞ্জ হয়। যে ব্লাড ভেসেলের চেঞ্জ হচ্ছে আমরা বলছি হচ্ছে ভেসোডাইলেশন হবে বা ব্লাড ভেসেলটা হচ্ছে ডাইলেটেড হয়ে যাবে। তারপর তার পারমিএবিলিটি বাড়বে, পারমিএবিলিটি বাড়বে কারণ তার মধ্যে যে এন্ডোথেলিয়াল, যে এখানে যে আমরা দেখি যে এন্ডোথেলিয়াল যে স্পেসটা আছে সেলের, এটা বেড়ে যাওয়ার কারণে তার ভিতর দিয়ে ইজিলি বিভিন্ন জিনিস পাস করতে পারবে। নর্মালি যে যারা ইজিলি পাস করতে পারে না তারাও পাস করতে পারবে। আর
থার্ড যে জিনিসটা হবে সেটা হচ্ছে স্টেসিস হবে। স্টেসিসটা কি আসলে বলি যে দেখো তোমার ব্লাডের মধ্যে থেকে কি করতেছে, ব্লাড ফ্লুইড হচ্ছে বের হয়ে যাচ্ছে উইথ প্লাজমা প্রোটিন। এখন ব্লাডটার মধ্যে থেকে যদি মানে ভেসেল থেকে যদি বেশি পরিমাণে ফ্লুইড বের হয়ে যায় তাহলে কি হবে? বেশি পরিমাণে ফ্লুইড বের হয়ে গেলে দেখা গেছে যে তোমার ব্লাডের যে ভলিউমটা ছিল সেটা কমে যাবে, বা ব্লাডের যে ফ্লুইড অংশ ছিল সেটা কমে যাবে। কমে যাওয়ার ফলে ব্লাডটা কনসেন্ট্রেটেড হয়ে যাবে। তার মানে ব্লাডটা আগে যে পরিমাণ ফ্লুইড ছিল অতটা ফ্লুইড থাকবে না, এবং কনসেন্ট্রেটেড হয়ে যাওয়ার কারণে ব্লাডটা আগে যেভাবে যত স্পিড নিয়ে ফ্লো করতো এখন আর সে কিন্তু তত স্পিড নিয়ে ফ্লো করতে পারবে না, কারণ তার মধ্যে লিকুইডের পরিমাণ কমে গেছে। বুঝতে পারতেছি? হ্যাঁ। জি স্যার। জি স্যার। সো এই যে লিকুইডের পরিমাণ কমে গেছে, এতে করে দেখা গেছে যে নর্মালি হোয়াইট ব্লাড সেল গুলো হচ্ছে ভেসেলের মাঝখান দিয়ে তারা ফ্লো করতে থাকে, কারণ মাঝখানে বেশি পরিমাণে স্পিড থাকে ব্লাডের, এবং হোয়াইট ব্লাড সেল গুলা মাঝখান দিয়ে ফ্লো করতে থাকে। বাট যখনই তোমার ব্লাড থেকে ফ্লুইডটা বের হয়ে যাচ্ছে তখন দেখা গেছে ব্লাডের ভলিউম কমে যাওয়ার কারণে ব্লাডটা আগের মতো স্পিডে ফ্লো করতে পারবে না, খুব স্লোলি বা স্লাগিশ হইতে ফ্লো করবে। ঠিক আছে। তো এতে করে দেখা গেছে যে ব্লাডের মধ্যে যে হোয়াইট ব্লাড সেল বা বিভিন্ন ব্লাড সেল গুলো আছে তারা আস্তে আস্তে কি করবে, মাঝখান থেকে তারা আস্তে আস্তে দেয়ালের দিকে চলে আসবে, কারণ তাদেরকে আগের মতো ফ্লো দিয়ে ব্লাড আর নিয়ে যেতে পারতেছে না। এখন তারা আস্তে আস্তে নিচের দিকে সেটেল ডাউন করতে থাকবে, বা দেয়ালের একবারে নিচের দিকে এসে তারা জমতে থাকবে। এটুক বুঝছি তো নাকি, যেটাকে আমরা স্টেসিস বলতেছি, এই প্রসেসটা। তো তাহলে আমরা মোটামুটি বললাম যে ভাস্কুলার চেঞ্জ বা ব্লাড ভেসেলের চেঞ্জ হচ্ছে এই তিনটা, যেটা হচ্ছে তোমার ভ্যাসোডাইলেশন হবে, ভাস্কুলার পারমিয়াবিলিটি ইনক্রিজ করবে, এবং পারমিয়াবিলিটি ইনক্রিজ করার কারণে তোমার স্টেসিস হবে। আর সেলুলার ইভেন্ট, এটাকে আমরা ইন ডিটেল, এই জিনিসগুলোকে আমরা একবার ফিগার দিয়ে ইন ডিটেল দেখবো একটু পরে। সেলুলার ইভেন্টের ক্ষেত্রে যেটা হবে যে হোয়াইট ব্লাড সেল গুলা কি করবে, তোমার এই যে হোয়াইট ব্লাড সেল গুলা মাইক্রোভেসেল যেটা ছিল, যেটাকে আমরা বলতেছিলাম হচ্ছে ক্যাপিলারিস, ক্যাপিলারিস থেকে বের হয়ে আসবে, বের হয়ে এক্সট্রা সেলুলার স্পেসে চলে আসবে, এবং একটা সময় গিয়ে তারা কোথায় কি করবে, জমা হবে যেই জায়গাটাতে অ্যাকচুয়ালি ইনজুরি হয়েছে সেই জায়গাতে তারা অ্যাকুমুলেট করা শুরু করবে। তার মানে সেলুলার ইভেন্টের ক্ষেত্রে দুইটা, একটা হচ্ছে তোমার কি করবে, সে ভেসেল থেকে বের হয়ে চলে আসবে এবং সে এসে কোথায় জমবে, যেখানে হচ্ছে ইনজুরিয়াস এজেন্টটা অ্যাকচুয়ালি প্রেজেন্ট আছে। আচ্ছা, এখন এই সেলুলার ইভেন্টটাকে কয়েকটা ভাগ মানে স্টেপে ভাগ করা যায়, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। যেমন ফার্স্ট স্টেপটা হচ্ছে মাইগ্রেশন, রোলিং এন্ড অ্যাডহেশন। সো আমরা যদি পরের ফিগারটাতে দেখি মাইগ্রেশন, রোলিং আর অ্যাডহেশন কি, যেমন মনে করি এটা হচ্ছে ব্লাডের ভেসেলের ভিতরে, এটা হচ্ছে তার এন্ডোথেলিয়াল সেল, আমরা এটাকে দুইটা লেয়ার দিয়ে দেখাইছি, তার মানে এটা হচ্ছে ভিতরে ভেসেলের ভিতরে। তো আমরা বলছি যে হোয়াইট ব্লাড সেল বা লিউকোসাইটস মাঝখান দিয়ে ফ্লো করতে থাকে, যখনই ভলিউমটা কমে গেছে ব্লাডের তখন আস্তে আস্তে লিউকোসাইট নিচের দিকে জমে গেল। এই যে জমে যাওয়া এটাকে আমরা মাইগ্রেশন বলতেছি। জমে যায় না, আসলে নিচের দিকে সেটেল ডাউন করে, এটাকে আমরা বলি হচ্ছে মাইগ্রেশন। এবং সেটেল ডাউন করার পরে সে রোল করতে থাকে, তার মানে সে কন্টিনিউয়াসলি, আমরা বল যেমন গড়ায় সেভাবে গড়াইতে থাকে, গড়াচ্ছে গড়াচ্ছে, একটা সময় গিয়ে সে একটা সার্টেন জায়গাতে ফার্মলি বাইন্ড করে। কিভাবে হয় এগুলো আমরা পরের স্টেজে দেখবো, মানে পরের ফিগারটাতে দেখবো আরো ডিটেইলে। তো মোটামুটি আমরা বললাম শুরুতে যে কি হবে, মাইগ্রেশন হবে, রোলিং হবে এবং অ্যাডহেশন হবে। তো মাইগ্রেশন তো বুঝছি যে মাঝখানে বেসেলের ছিল, আস্তে আস্তে সে কি করলো, বেসেলের দেয়ালে চলে গেল, যেটাকে আমরা মাইগ্রেশন বলতেছি। দেয়ালের সাথে সে কন্টিনিউয়াসলি বলের মতো রোল করতে থাকবে, একটা সার্টেন জায়গাতে গিয়ে সে ফার্মলি বাইন্ড করবে, যেটাকে আমরা অ্যাডহেশন বলতেছি। অ্যাডহেশনের পরের স্টেজটা হচ্ছে ট্রান্সমাইগ্রেশন, যেটা হচ্ছে সেই এন্ডোথেলিয়াল সেলের যে মাঝখানে স্পেসটা আছে সেখান থেকে সে বেসেলের ভিতর থেকে বাইরে চলে আসবে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে ট্রান্সমাইগ্রেশন। এবং ট্রান্সমাইগ্রেশনের পরে সে কি করবে, যখন এক্সট্রা সেলুলার স্পেসে সে চলে আসার পরে সে এখান থেকে আবার মাইগ্রেট করে যাবে কোথায়, যেই জায়গাতে অ্যাকচুয়ালি মানে ইনজুরিটা হয়েছে সেখানে মুভ করবে, যেটাকে আমরা বলতেছি মাইগ্রেশন, মানে ফার্দার সে মাইগ্রেট করবে। মাইগ্রেশনের পরে সে ওইখানে যাবে, গিয়ে ওইখানে ফ্যাগোসাইটোসিস করে ওই জীবাণুগুলোকে মেরে ফেলবে, এবং সেখানে সে কিছু ইনফ্লামেটরি মানে কেমিক্যাল শো করবে, যেটা আমরা মনে করো ওই যে ইনফ্লামেশন হলে দেখবা যে জলে জ্বালা পোড়া করে, এই টাইপের যে সেন্সেশন গুলো হয় ওই কেমিক্যাল গুলোর রিলিজের কারণে হয়। তো এটা হচ্ছে মোটামুটি ইন জেনারেল ফিগার যে আমরা বলি, বাট আমরা এটা ডিটেইলে দেখবো আরো পরের ফিগারটাতে, ওইখানে আমরা যাই পরে। এখানে একটা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে এক্সট্রাভেজেশন কি জিনিস। এক্সট্রাভেজেশনটা হচ্ছে এই যে তোমার হোয়াইট ব্লাড সেল বা যেটাকে আমরা লিউকোসাইটস বলতেছি, লিউকোসাইটস ব্লাড ভেসেল থেকে যে স্টেজের মাধ্যমে, তার মানে এই যে তার জার্নিটা, এই যে কি করলো, মাইগ্রেট করলো, রোলিং করলো, ফার্মলি অ্যাডহেশন করলো, তারপর ট্রান্সমাইগ্রেশন করলো,
এই যে স্টেপ ওয়াইজ যে তার জার্নিটা, যার মাধ্যমে সে ব্লাড ভেসেল থেকে এক্সট্রা সেলুলার স্পেসে চলে আসলো, এই জার্নিটাকে এক্সট্রাভাসেশন বলা হয়। বুঝতে পারছে? হ্যাঁ, জি জি স্যার। স্যার। তার মানে এক্সট্রাভাসেশনটা হচ্ছে তার এই যে কি করা, মাইগ্রেশন, রোলিং, অ্যাডহেশন এবং ট্রান্সমাইগ্রেশন। এই প্রসিডিওরটাকে আমরা বলি হচ্ছে কি এক্সট্রাভাসেশন বলি। এবং এই যে তুমি মানে আমরা বললাম নর্মালি তো কি করে না, ব্লাড ভেসেলের সাথে লিউকোসাইটস এভাবে লেগে যায় না, যেটা আমরা একটু আগে দেখলাম। নর্মালি তো লিউকোসাইটস ব্লাডের ভিতর দিয়ে নর্মালি ফ্লো করতে থাকে, বাট যখনই ইনফ্লামেশন হয় তখনই সে কি করে, ব্লাড ভেসেলের গায়ের মধ্যে বিভিন্ন ধরনের চেঞ্জ আসে। সেই চেঞ্জ গুলোর কারণেই হচ্ছে অ্যাকচুয়ালি লিউকোসাইটটা তোমার হচ্ছে ব্লাড ভেসেলের যে এন্ডোথেলিয়াল যে লেয়ারটা আছে সেখানে বা সেলগুলো আছে সেগুলোর সাথে লেগে যেতে পারে। এবং ট্রান্সমাইগ্রেশন যেটাকে আমরা বলছি, তার মানে হচ্ছে সেলের এই যে এন্ডোথেলিয়াল যে স্পেসটা আছে, সেলের স্পেসটা আছে, সে তার ভিতর দিয়ে সেলের ব্লাড ভেসেলের ভিতর থেকে ব্লাড ভেসেলের বাইরে চলে আসা, এই স্টেপটার নাম হচ্ছে ডায়াপেডিসিস বলা হয়, বা এই প্রসেসটাকেও বলা হয় ডায়াপেডিস। তার মানে এখানে দুইটা ডেফিনেশন, একটা হচ্ছে এক্সট্রাভাসেশন আর একটা হচ্ছে ডায়াপেডিসিস কি জিনিস। এন্ড লাস্টলি তো হচ্ছে আমরা বলছি যে মাইগ্রেশন হবে, যে সে ট্রান্সমাইগ্রেশনের পরবর্তী স্টেজে সে কি করবে, সে যেটা করবে এখান থেকে আস্তে আস্তে যে জায়গাতে অ্যাকচুয়ালি ইনফ্লামেশন হয়েছে বা ইনফেকশনটা হয়েছে সেখানে মুভ করবে বা অ্যাকোমোডেট করবে। এখন ইন ডিটেল ফিগার যদি বলি, এটার স্টেপ গুলো এখানে দেয়া আছে, এছাড়াও ইউটিউবের একটা ভিডিও তোমাদের এখানে দেয়া আছে, আমি এটা বর্ণনা দিব, যদি তাও না বুঝো এখানে দেখো। কই গেল, তোমাদের এখানে দেখো এক্সট্রাভাসেশন নামে একটা ইয়াই আছে, ভিডিও আছে দেয়া, ইউ ক্যান গো ফর দিস। এই যে এখানে এই ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে আমি এখন যে প্রসেসটা বর্ণনা দেবে, একটু টাফ বাট পারো আই থিঙ্ক। দেখো, সো এখানে যদি আমরা ফার্স্টে লিউকোসাইট, মেইনলি আমরা এখানে এক্সট্রাভাসেশনের প্রসেসটা দেখতেছি যে কিভাবে লিউকোসাইটস এ তোমার হচ্ছে এক্সট্রা সেলুলার স্পেসে চলে আসে, এই প্রসেসটা আমরা দেখবো। তো শুরুতে যদি আমরা দেখি যে লিউকোসাইটস এর সারফেসে দেখো এরকম অ্যারো সাইন দিয়ে বিভিন্ন জিনিস দেখানো আছে, এর মধ্যে দুইটা মানে এক কালারের, মেইনলি দুইটা কালারের দেখানো আছে, একটা হচ্ছে ট্রান্সপারেন্ট, এই যে এই দুইটা, আর তিনটা হচ্ছে তোমার গ্রিনিশ কালার। সো গ্রিনিশ যেগুলা এগুলো হচ্ছে মেইনলি গ্লাইকোপ্রোটিন, আর এই যে ট্রান্সপারেন্ট যেগুলা সেগুলাকে ইন্টিগ্রিন বলা হয়, ইন্টিগ্রিন। সো মেইনলি তিন ধরনের। ইন্টিগ্রিনটা হচ্ছে একটা অ্যাডহেশন মলিকিউল, তার মানে এটা হচ্ছে এই লিউকোসাইডের অ্যাডহেশনে সাহায্য করে। আমরা যে একটু আগে পড়লাম না যে মাইগ্রেশন, রোলিং, অ্যাডহেশন, তার মানে ইয়া ইন্টিগ্রিনের কাজ হচ্ছে এই অ্যাডহেশনে হেল্প করা। আচ্ছা, এখন কি হয় আসলে, যে স্টেপ গুলো অ্যাকচুয়ালি কিভাবে হয়, এমন তো না যে নর্মালি বাইন্ড করে না, বাট যখন হচ্ছে ইনফ্লামেশন হয় তখনই শুধুমাত্র এন্ডোথেলিয়াল সেলের সাথে বাইন্ড করে, কেন করে, এগুলাই আমরা একটু দেখি। সো আমরা বলছি যে লিউকোসাইটস এর গায়ের মধ্যে দুই ধরনের থাকে, একটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন, এই যে যেটা গ্রিনিশ কালার দিয়ে দেখানো হয়েছে, আর আরেকটা হচ্ছে ইন্টিগ্রিন, যেটা হচ্ছে তোমার অ্যাডহেশন মলিকিউল। মেইনলি তিন ধরনের অ্যাডহেশন মলিকিউল ইনভলভ থাকে, একটা হচ্ছে তোমার সিলেকটিন, ইন্টিগ্রিন, আর হচ্ছে আইক্যাম ওয়ান বলা হয়, অথবা আইক্যাম, বা এটাকে আরেকটা বলা হয় ইন্ট্রাসেলুলার অ্যাডহেশন মলিকিউল। তিনটা জিনিস, সিলেকটিন, ইন্টিগ্রিন, আইক্যাম, তুমি জাস্ট এটাই মনে রাখো, ICAM, আইক্যাম বা ইন্ট্রাসেলুলার অ্যাডহেশন মলিকিউল। এখন কি হয় যে যখন তোমার কোথাও বা তোমার বডিতে যখন ইনফ্লামেশন হয়েছে কোনো ফরেন পার্টিকেল দ্বারা, তখন যেটা হবে তোমার বডিতে যে ম্যাক্রোফাজ গুলো আছে, ম্যাক্রোফাজ গুলা যেটা করবে বিভিন্ন ধরনের কেমিক্যাল নিঃসরণ করবে, যে কেমিক্যাল গুলাকে সামগ্রিকভাবে সাইটোকাইন বলা হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হচ্ছে TNF বা টিস্যু নেক্রোসিস ফ্যাক্টর, অথবা IL বা ইন্টারলিউকিন 1। এরা হচ্ছে বিভিন্ন ধরনের কেমিক্যাল যেটা হচ্ছে ম্যাক্রোফাজ রিলিজ করবে, তখনই রিলিজ করবে যখন বডিতে কোনো ফরেন পার্টিকেল কোনো ধরনের অ্যাক্টিভিটি শো করবে বা কোনো ধরনের ইনফেকশন তৈরি করবে। এখন নর্মালি দেখা গেছে যে এন্ডোপ্লাজমিক যে সেলগুলা থাকে, বা এন্ডোপ্লাজমিক না সরি এন্ডোথেলিয়াল যে সেলগুলা থাকে, তারা হচ্ছে ইনএক্টিভ থাকে, তাদের সারফেসের মধ্যে কোনো ধরনের এই যে সিলেকটিন বা যেগুলোর নাম আমরা বললাম অ্যাডহেশন মলিকিউল, ইন্টিগ্রিন, এগুলো নর্মালি থাকে না। বাট যখনই হচ্ছে এই ম্যাক্রোফাজ তোমার লিকুইড বা কেমিক্যালটা রিলিজ করলো বা সাইটোকাইনটাকে রিলিজ করলো, তখনই তোমার কি হবে, এই এন্ডোথেলিয়াল যে লেয়ারটা আছে, সেলের লেয়ারটা আছে, সে অ্যাক্টিভেট হবে। অ্যাক্টিভেট হবে কিভাবে, তার সারফেসের মধ্যে এই যে ফার্স্টে হচ্ছে তোমার ইনফেকশনের উইদিন 2 to 3 মিনিটই হচ্ছে তোমার কি হবে, সিলেকটিন রিলিজ হবে, পি সিলেকটিন যেটা, সেটা রিলিজ হবে। এবং ইনফেকশনের 1-2 ঘন্টা বা কয়েক ঘন্টা পরে হচ্ছে ই টাইপের সিলেকটিন যেটা, সেটা হচ্ছে
পপ আপ করবে। পপ আপ তো বুঝি যে সারফেস থেকে আস্তে উপরের দিকে উঠবে। এই যে দুইটা দেখো এখানে দেখানো হয়েছে। সো শুরুর দিকে হচ্ছে কি থাকে না, কোনো সিলেক্টিন থাকে না, বাট যখন ইনফ্লামেশন হয় এবং এই রেসপন্সটা দিবে হচ্ছে ম্যাক্রোফাজ বিভিন্ন ধরনের কেমিক্যাল নিঃসরণ করে, যে ইনফ্লামেশন হয়েছে এন্ডোথেলিয়ামকে অ্যাক্টিভেট করো। সো তখন এন্ডোথেলিয়াম থেকে এই দুই ধরনের সিলেক্টিন পপ আপ করবে। এই সিলেক্টিন গুলো মেইনলি হেল্প করবে কি করতে, এই যে আমরা রোলিং যে স্টেপটা বলছি যে বলের মতো সে রোল করতে থাকে, এই রোলিং এ সাহায্য করে। দেখো এই যে এখানে আস্তে আস্তে এটা হচ্ছে কি যে মেইনলি যে লিউকোসাইটের গায়ের মধ্যে যে গ্লাইকোপ্রোটিন গুলো থাকে সেগুলাই হচ্ছে এই সিলেক্টিনের সাথে ইন্টারেকশন করে। দেখো এই গ্লাইকোপ্রোটিনের থ্রুতে হচ্ছে সে কি করতেছে, রোল করে করে সামনের দিকে আগাচ্ছে, এবং আগাইতে আগাইতে একটা সময় গিয়ে আমাদের যে মাইক্রো অর্গানিজম গুলো আছে বা যে ইনজুরিয়াস এজেন্টটা বডিতে ঢুকছে সেও বিভিন্ন কেমিক্যাল নিঃসরণ করবে। যে কেমিক্যালটা নর্মালি যে ইন্টিগ্রিন যেটা থাকে সেটা হচ্ছে নর্মালি এন্ডোথেলিয়ালের সাথে খুব শক্তভাবে বাইন্ড করে না, সে খুব দুর্বল ভাবে বাইন্ড করে। বাট যখনই তোমার মনে করো, তার তো আমরা বলছি এখানে ফার্মলি অ্যাডিশন হবে বা খুবই হাইলি অ্যাফিনিটি সমৃদ্ধ একটা কি হবে, অ্যাডিশন হবে। সো যখন মনে করো তোমার ইনফ্লামেশন হবে, ইনফ্লামেশন হওয়ার পরে তোমার হচ্ছে যে মাইক্রোবস গুলো আছে তারা হচ্ছে বিভিন্ন ধরনের কেমোকাইন নিঃসরণ করে। এই কেমোকাইন কি করে, তোমার এই যে প্রোটিওগ্লাইকেন যেটা আছে সেটা হচ্ছে সেটাকে তোমার গ্লিউকোসাইডের সাথে অ্যাড করে দেয়। অ্যাড করে দেওয়ার ফলে তোমার এখানে একটা স্ট্রাকচারাল চেঞ্জ আসে। ইন্টিগ্রিনটা আগে যেরকম স্ট্রাকচার ছিল যেটার মাধ্যমে সে লো অ্যাফিনিটি দিয়ে বাইন্ড করতো, এখন তার স্ট্রাকচারটা মনে করো একটু চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে যাওয়ার কারণে সে এখন এন্ডোথেলিয়ালের সাথে টাইটলি বাইন্ড করে। তার মানে শুরুতে সে কি করলো, মাইগ্রেট করলো, আস্তে আস্তে সে রোল করলো, রোল করতে দুইটা সে পি সিলেক্টিন এবং ই সিলেক্টিন এই দুইটা ইন্টারেক্ট করবে কার সাথে, লিউকোসাইটের গ্লাইকোপ্রোটিনের সাথে। সে রোল করতে করতে একটা সময় কি করবে, যে লিউকোসাইটের গায়ের মধ্যে যে ইন্টিগ্রিনটা থাকে তার অ্যাফিনিটি হচ্ছে এন্ডোথেলিয়ালের প্রতি খুব বেশি স্ট্রং থাকে না। বা যখনই সাইটোকাইন কেমোকাইন যেটা যেটা হচ্ছে তোমার মেইনলি মাইক্রোবস নিঃসরণ করবে, সেই কেমোকাইন্সটা যখন তোমার হচ্ছে লিউকোসাইটের সাথে বাইন্ড করে না, মেইনলি হচ্ছে সে একটা প্রোটিওগ্লাইকানকে বাইন্ড করে দেয়। করে দেওয়ার ফলে দেখা গেছে যে এখানে তোমার যে ইন্টিগ্রিনটা ছিল তার স্ট্রাকচারটা ডিফারেন্ট হয়ে যায়। আগে সে লো অ্যাফিনিটি দিয়ে বাইন্ড করতো, বাট এখন সে হাই অ্যাফিনিটি দিয়ে বাইন্ড করে। তার মানে তোমার মাইক্রোবসটা মাইগ্রেশন, রোলিং প্লাস হচ্ছে অ্যাডেশন এই তিনটা স্টেজ পার করে ফেলছে। এখন তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তাকে ট্রান্স মাইগ্রেশন করতে হবে। তার মানে হচ্ছে তাকে কি করতে হবে, এই যে মাঝখানে যে এন্ডোথেলিয়াল যে স্পেসটা আছে সেটা দিয়ে বাহিরে মানে এক্সট্রা সেলুলার স্পেসে চলে আসতে হবে। এবং এইটার ক্ষেত্রে মেইনলি হচ্ছে তোমার পিক্যাম যেটা আছে বা CD31 যেটা হচ্ছে একটা ইমিউন সেল, এরা হচ্ছে নর্মালি যে দেখো যে সেলের সাথে বাইন্ড করে আছে, লিউকোসাইটের সাথেও বাইন্ড করে থাকবে প্লাস হচ্ছে এন্ডোথেলিয়াল সেলের সাথেও বাইন্ড করে থাকবে। এবং এখানে একটা এনজাইম রিলিজ হবে, যে এনজাইমটা হচ্ছে তোমার এই যে বেসোল্যাটারাল যে লেয়ারটা আছে, তার মানে এন্ডোথেলিয়াল সেলের নিচে যে লেয়ারটা আছে সেটাকে গলায় ফেলবে। গলায় ফেলার ফলে সেটা তোমার যে লিউকোসাইটটা আছে সেটা হচ্ছে তোমার ব্লাড ভেসেল থেকে আস্তে আস্তে তোমার এক্সট্রা সেলুলার স্পেসে চলে আসবে। এবং চলে আসার ফলে পরবর্তী স্টেজটা যেটা হবে, যে সে যেহেতু এখানে চলে আসছে বাট এখানে কিন্তু ইনফেকশন হয় না, ইনফেকশন হচ্ছে মনে করো তোমার এখানে। তো সে যেটা করবে যে এই যে জায়গাতে ইনফেকশন হয়েছে সেখানে কেমোকাইন বা যে রিলিজটা মাইক্রোবস কি করে, যে যে কেমিক্যালটা মাইক্রোবস রিলিজ করে সেই কেমিক্যালটার কনসেন্ট্রেশন দেখা যাচ্ছে ইনফেকশন সাইটে বেশি থাকবে উইথ কম্পেয়ার টু তোমার এই সাইট। সো তখন সে দেখা গেছে যে কেমোট্যাক্সিস করবে। কেমোট্যাক্সিস বলতে সে ওই কেমিক্যালের দিকে মুভ করতে থাকবে, ওই কেমিক্যাল যেদিকে আছে সেদিকে সাথে চলে যাবে এবং গিয়ে ওইখানে অ্যাকুমুলেট করবে। এর পরবর্তী স্টেজ গুলো হচ্ছে ফ্যাগোসাইটোসিস, তারপর হচ্ছে বাকি। মোটামুটি এক্সট্রাভাইজেশনটা হচ্ছে এই স্টেপস গুলোর মাধ্যমে হয়। এটা কি ক্লিয়ার হয়েছে একটু? স্যার হুম। কিছুটা ক্লিয়ার হয়েছে, এবার মানে আবার পদ্ধতিতে দেখে আবার ক্লিয়ার হওয়া যাবে। আচ্ছা, এই ভিডিওটা তো দেখবে, প্লাস হচ্ছে ওইখানে যে ইউটিউবের যে ভিডিওটা দেয়া আছে ওইটা দেখলেও বুঝতে পারবো আই থিঙ্ক। আচ্ছা, সো এখানে এই স্টেপ গুলো জাস্ট বর্ণনা করা আছে। আমি যেখানে যেগুলো বললাম হয়তো বা খুব অত ডিটেইলে বলে নাই, বাট এগুলাই বলছে এখানে যে কথাগুলো আমি বলছি। আচ্ছা, এখন কেমোট্যাক্সিস এর কথা বলছি, যে কেমোট্যাক্সিস আমরা বলছি যে যখনই ট্রান্স মাইগ্রেশন হয়ে গেল, তার মানে হচ্ছে সে ভেসেল থেকে বের হয়ে এক্সট্রাসেলুলার স্পেসে চলে আসলো, লিউকোসাইটস যেটা ছিল সেটা। এর পরের স্টেপসটা হচ্ছে আমরা বলছি যে কেমোট্যাক্সিস হবে। তার মানে হচ্ছে যে মাইক্রোবস গুলা যে কেমিক্যাল গুলা নিঃসরণ করছে সেই কেমিক্যাল গুলার দিকে হচ্ছে তোমার কি করবে, এই লিউকোসাইট গুলো মুভ করতে থাকবে। এখন কি কি ধরনের কেমিক্যাল অ্যাকচুয়ালি নিঃসরণ করে,
মাইক্রোবস যেমন হচ্ছে তোমার ইন্টারলিউকিন, তারপর হচ্ছে তোমার লিউকোট্রাইন, তারপর হচ্ছে কমপ্লিমেন্টারি বিভিন্ন ধরনের ফ্যাক্টরস, বিভিন্ন ধরনের কেমিক্যাল মেইনলি নিঃসরণ করে। এর মধ্যে ইন্টারলিউকিন, তারপর হচ্ছে লিউকোট্রাইন, এগুলো হচ্ছে মোটামুটি মানে তোমার ইমিউন রেসপন্সের জন্য রেসপন্সিবল যে কেমিক্যাল গুলো আছে সেগুলো। তো এটাই হচ্ছে মোটামুটি এখানে পর্যন্ত দেয়া আছে যে কেমোট্যাক্সিস কিভাবে মানে কেন হয়। কেমোট্যাক্সিসটা হচ্ছে টুয়ার্ডস কেমিক্যাল, যখন কোনো একটা সেল মুভ করে। ট্যাক্সিস মানে হচ্ছে মুভমেন্ট, আর কেমো মানে হচ্ছে কেমিক্যাল। তো কোনো কেমিক্যালের দিকে যখন কোনো একটা সেল মুভ করে তখন তাকে আমরা বলি হচ্ছে কেমোট্যাক্সিস। আর এই কেমিক্যাল গুলো হচ্ছে ইনফ্লামেশনের মধ্যে সময় রিলিজ করে হচ্ছে তোমার ওই যে যে মাইক্রোবস গুলো আছে যাদের যাদের কারণে অ্যাকচুয়ালি ইনফ্লামেশনটা হচ্ছে, তারাই হচ্ছে মেইনলি এই কেমিক্যাল গুলাকে রিলিজ করে। এবং ওই কেমিক্যাল গুলোর দিকে হচ্ছে তোমার কেমোট্যাক্সিস করে হচ্ছে লিউকোট্রাইন, যেটা লিউকোট্রাইন না সরি লিউকোসাইট যারা আছে তারা। স্যার, স্যার হ্যাঁ বলো। পিকেম কি? বুঝি পিকেম নাই। এর ফর্মটা একটু বলবেন। পিকেম। পিকেএম এর ফর্মটা হচ্ছে মেইনলি আসলে আমি বলতে পারবো না, তবে CD31 যেটা আছে এটা হচ্ছে মেইনলি তোমার ওই যে ইমিউন সেল গুলা যেটা ছিল তোমার ওই যে হেল্পার সেলকে মনে হয় CD31 বলা হয়। ইমিউন সেল গুলোর মধ্যে মেইনলি হেল্পার সেলকে না যেন হেল্পার সেলকে মনে হয় CD31 বলে। তো ওইটাই হচ্ছে মেইনলি এখানে এই হেল্পার সেল গুলাই হচ্ছে মেইনলি যে লাল লাল দিয়ে দেখানো আছে তারা হচ্ছে অ্যাড হয়। পিকেএমটা আসলে ফুল ফর্ম আমি শিওর না আসলে। আচ্ছা দাঁড়াও একটু দেখেই বলতেছি পিকেএমটা। আচ্ছা এটা হচ্ছে প্লাটিলেট এন্ডোথেলিয়াল সেল অ্যাডহেশন মলিকিউল 1। পিকেম হচ্ছে প্লাটিলেট এন্ডোথেলিয়াল সেল অ্যাডহেশন মলিকিউল 1, যেটাকে আমরা পিকেম 1 বলি আর কি। তো এই হচ্ছে মোটামুটি আজকের লেকচার আর কি। এখানে আমরা মেইনলি যেটা দেখলাম সেটা হচ্ছে অ্যাকিউট যে ইনফ্লামেশন আছে সেটার হোল প্রসেস দেখলাম। আই থিংক পড়লে বা ভিডিওটা আবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আমি রেকর্ডিংটা অফ করে দিই, রেকর্ডিং বড় হয়ে যাচ্ছে।